অদৃশ্য ছায়া ও নীল নকশা, চূড়ান্ত মোড়। ব্যোমকেশ যখন সোফার নিচ থেকে নীল মণিটি বের করে আনলেন, সবাই স্তম্ভিত হয়ে গেল। রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মিস্টার মল্লিক হাহাকার করে উঠলেন, রুদ্র, তুই শেষে আমার বিশ্বাস ভাঙলি। পুলিশ রুদ্রকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেই ব্যোমকেশ হঠাৎ হাত তুলে ইশারা করলেন। 1 মিনিট অফিসার। গল্পটা যতটা সহজ মনে হচ্ছে, ঠিক ততটা নয়। সবাই অবাক। ব্যোমকেশ এবার মিস্টার মল্লিকের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মিস্টার মল্লিক, আপনি খুব ভালো অভিনেতা। রুদ্রবাবু ঋণগ্রস্ত ছিলেন ঠিকই, কিন্তু তিনি চুরিটা করেননি। বরং তাকে ফাঁসানো হয়েছে। ঘরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ব্যোমকেশ বলতে শুরু করলেন, রুদ্রবাবুর জুতোর কাদা আর জানলার ধারের নীল সুতো, সবই ছিল সাজানো নাটক। লক্ষ্য করুন, রুদ্রবাবুর ঘরে থাকা রেইনকোটটি ভিজেছিল, অথচ হারু বলেছিল রাতে বৃষ্টি হয়নি। আসলে রেইনকোটটি বাগানের পাইপ দিয়ে ভেজানো হয়েছিল। আর নীল মণিটি, সেটি ছিল আসল মণির একটি নকল প্রতিচ্ছবি মাত্র। ব্যোমকেশ মিস্টার মল্লিকের পাঞ্জাবির পকেট থেকে একটি ছোট রুমাল টেনে বের করলেন। সেই রুমালের ভেতর থেকে বেরিয়ে এল আসল উজ্জ্বল নীলমণি। মিস্টার মল্লিক নিজের ব্যবসা বাঁচাতে ইন্স্যুরেন্সের মোটা টাকা হাতিয়ে নিতে চেয়েছিলেন, ব্যোমকেশ ব্যাখ্যা করলেন। তিনি জানতেন রুদ্রর ঋণ আছে, তাই তাকে দোষী সাজানো খুব সহজ ছিল। তিনি নিজেই জানলা দিয়ে কাদা নিয়ে ঢুকেছিলেন এবং একটি নকল মণি সোফার নিচে লুকিয়ে রেখেছিলেন যাতে তদন্ত সেখানেই থেমে যায়। মিস্টার মল্লিক পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে তার কপাল ঘামতে শুরু করেছে। ব্যোমকেশ মণিটি পুলিশের হাতে তুলে দিয়ে বললেন, লোভ আর রক্তের সম্পর্ক যখন মুখোমুখি দাঁড়ায়, তখন অপরাধী নিজের ঘরের লোককেও ছাড় দেয় না। রুদ্র তার বাবার দিকে হতাশ চোখে তাকাল। ব্যোমকেশ সেন মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে এলেন। রহস্যের অন্ধকার তখন পুরোপুরি পরিষ্কার।